This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সবার প্রথমে মেদিনীপুরের দিকে নজর রাখতে হবে, কারণ সেখানে জেলা বিজেপি কার্যালয়ে রীতিমতো ধুন্ধুমার অবস্থা এবং দিলীপ ঘোষ অনুগামী যখনই কার্যালয়ে ঢুকতে যান তখন তাকে ঘিরে রীতিমতো বিক্ষোভ, তার গাড়ি ভাঙচুর করা হয়। প্রথমে দেখছেন সেই ছবি। জেলা সভাপতি সহ তার অনুগামীদের রীতিমতো তাড়া করে বেল্ট দিয়ে বেধড়ক মারধর করা হয়, ভাঙচুর করা হয় জেলা সভাপতির গাড়ি। দুটি ছবি দেখতে পাচ্ছেন, বিজেপির অফিসে ধুন্ধুমার ছবি, জেলা সভাপতির গাড়ি ভাঙচুরের ছবি আপনাদের সামনে তুলে ধরছি। ভয়ে এলাকা ছাড়েন দিলীপ ঘোষের অনুগামীরা। সিপাহী বাজারে জেলা পার্টি অফিসের সামনে রীতিমতো তুলকালাম অবস্থা। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী দেবব্রত। দেবব্রত, এই ছবিটা এরকম ভাবে দেখতে হচ্ছে, মানে এখানে টিএমসি ভার্সেস বিজেপি নয়, বিজেপি ভার্সেস বিজেপি, কোথাও দিলীপ ভার্সেস দিলীপ ঘোষ অনুগামী ভার্সেস দিলীপ ঘোষ বিরোধী। কেন এরকম? এটা কেন এরকম মূলত বলতে গেলে প্রথমে বলা হয় এদের একটা খুব একটা জমা হচ্ছিল, যেটা কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথম লাস্ট ইলেকশন গেছে যেখানে দিলীপ ঘোষের প্রার্থী না হওয়া, এবং তারপর থেকে কিন্তু ক্ষোভটা ক্রমশ ঘনীভূত হচ্ছিল এবং লাস্ট ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটলো কিন্তু আজকে। এই ক্ষোভটা কিন্তু জেলা পার্টির অন্দরে কিন্তু বহুদিন ধরে ছিল, যার বহিঃপ্রকাশ ঘটে গেল আজকে। গতকাল যখন দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন দীঘাতে, এবং তারপরে সন্ধ্যাবেলা কিন্তু যারা দিলীপ বিরোধী গোষ্ঠী বলে পরিচিত তারাই কিন্তু মূলত প্রথম বহিঃপ্রকাশ ঘটায়। এবং বড় করে বহিঃপ্রকাশ বলতে যেটা বোঝায় যে ওপেন রাস্তার উপরে বিজেপি ভার্সেস বিজেপি। ঠিক এই জায়গাতেই দেবব্রত আমি খুব সংক্ষেপে জানতে চাইবো, মেদিনীপুর মানে দিলীপ ঘোষের যথেষ্ট একটা শক্ত জায়গা, একদিনে ওই ছবি এমন কি পাল্টে দিল যে এই মানুষগুলো আজ দিলীপ বিরোধী হয়ে গেল? না ভিতরে কোথাও ক্ষোভ ছিল, দীর্ঘদিন ধরে সেই ক্ষোভটা ছিল যেটার বহিঃপ্রকাশ আজকে ঘটলো? একদম দীর্ঘদিন ধরে কিন্তু এই একটু করে ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছিল এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ করলো আজকে। মূলত এই ক্ষোভের মানে দীর্ঘদিন ধরে যে দিলীপ ঘোষ বিরোধী যে একটা হাওয়া বইছিল মেদিনীপুরে, তার বহিঃপ্রকাশ ঘটে গেল আজকে, এটা বলা যেতে পারে এক কথাতে। একদম, অনেক ধন্যবাদ। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, একটা বিজেপির অফিসে রীতিমতো ধুন্ধুমার কেমন বেল্ট নিয়ে তারা করছেন, মানে দিলীপ পন্থীদের দিকে কিভাবে বেল্ট নিয়ে এগিয়ে যাচ্ছেন, এবং এটা বিজেপির এলো। পার্টি স্কুলে রেখেছি আমরা, যে দিলীপ ঘোষের যত জেলা পার্টির কার্যালয় যত দিলীপ ঘোষের পোস্টার ছিল সবকে ছেড়ে নর্দমে ফেলে দিয়েছি। তার মধ্যে আজকে ওরা এসেছিল, কিন্তু আমাদের সামনে টিকবে না, কারণ আমরা আমাদের রক্তে ভারতীয় জনতা পার্টি বইছে। আমরা হচ্ছে বিজেপির সন্তান। ছেড়ে দেবো দিলীপ ঘোষকে? কে হরিদাস পাল 2015 সালে এসছে, দিলীপ ঘোষ 2015 সালে এসছে। খড়গের উপনির্বাচন প্রেমচন্দ্র রাগে ইচ্ছা করে টিকিট দিয়ে হারিয়েছে। দিলীপ ঘোষ এসে কি সেই সময় হাওয়া ছিল মোদি হাওয়া, হার হার মোদি গার গার মোদি, ওই হাওয়াতে দিলীপ ঘোষ বেরিয়ে গেছে। আর হনু নিজেকে কি তোপচার মনে করে আমরা দিলীপ ঘোষকে তৃণমূলের দালা রেখেছে, কিছু হবে না। আর একটা কথা সবাইকে বলি, শুভেন্দু অধিকারী ইজ এ গ্রেট লিডার, শুভেন্দু অধিকারী ইজ দ্য মাই বাপ, বিকজ অফ দ্য শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাঝে মধ্যেই করে থাকেন। হ্যাঁ, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে তাকে বহুবার যেতে দেখেছি, কিন্তু যখন যৌতুকগৃহে পরিণত হয়েছে শহর কলকাতা, 15টা প্রাণ চলে গিয়েছে, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ তিনি নিজেই বেরিয়ে পড়েছিলেন রাস্তায় যৌতুকগৃহের খোঁজে। পার্ক স্ট্রিটে পৌঁছে গিয়েছিলেন, ম্যাগমা বিল্ডিং এ পৌঁছে গিয়েছিলেন, আর সেখানে গিয়ে 24টা সিলিন্ডার পড়ে থাকতে দেখেন। স্বাভাবিকভাবে সেই ছবি দেখে রীতিমতো ক্ষোভে ফেটে পড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সবার সামনে মন্ত্রীদেরও একেবারে ধমক দিতে শোনা গেল মুখ্যমন্ত্রীকে। যদি এত গ্যাস সিলিন্ডার বাস্ট করে তাহলে তো পুরো এখানে 50,000 লোক মরে যাবে। ম্যাডাম না, আমি যেটা বলেছি, কলকাতা মেয়র, কলকাতা পুলিশ কমিশনার, ফায়ার ব্রিগেড এক্ষুনি এখানে বসবে, ওদের ডাকবে, এমার্জেন্সি মিটিং করবে। ওই রেস্টুরেন্ট ছাদ বন্ধ করা হবে না, আর এখানে এসব হবে না। এত গ্যাস সিলিন্ডার একেবারে তো ভয়ঙ্কর অবস্থা এখানে। আপনি আচমকা ভিজিট এলেন ম্যাডাম, আপনি হঠাৎ এলেন বলে এটা জানতে পারা গেল এটা ম্যাডাম। আরে আমি কোনো একজনের থেকে শুনেছিলাম কিছুদিন আগে, সে রেস্টুরেন্টে এসেছিল, এসে আমার বলেছিল ইমিডিয়েট টেক কেয়ার করো, কারণ আমরা 4-5 হাজার লোক আছে, একটা কোনো ইনসিডেন্ট হলে কেউ নামতে পারবে না। একটা ছোট্ট স্টেয়ার আর দুটো লিফটের লোকে যাতায়াত করে, ওপরে ওঠে, তারা তো জানে না যে আগুন লেগে গেলে লিফটে নামা যায় না, যাতায়াত করা যায় না। আপাতত কি সিল করে দেওয়া হলো? আপাতত কি সিল করে দেওয়া হলো? এগুলো ব্যবস্থা মিটিং করে নিচ্ছে, আমি দেখে গেলাম, আমি তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম। এবার এরা মিটিংয়ে বসবে এখন, কলকাতা পুলিশ, ফায়ার ব্রিগেড,
আর কলকাতা কর্পোরেশনের মেয়র, ফায়ার ব্রিগেড মিনিস্টার, কলকাতা পুলিশ কমিশনার সব এক্ষুনি বসবে, ওদের ডাকবে, ডেকে মিটিং করবে, কোনো সিদ্ধান্ত। তোমরাও যদি কোথাও এরকম খবর পাও প্লিজ পুলিশ কমিশনারকে, নয় ববিকে, নয় আমাদের যে কোনো চ্যানেলকে জানাবে। লোকাল বিপদে পড়লে ছাতে ওঠার জায়গা নেই। তাছাড়াও যেগুলো এই টাইপের রেস্তোরাঁ বা হচ্ছে, তাদের তো উচিত একটা অল্টারনেটিভ জায়গা রাখাও। সেদিনকে ফায়ার ব্রিগেড চেষ্টা করেও রুম খুলতে পারেনি। প্রশাসন কি এটা আগে জানতো না? প্রশাসন সব কিছু কি প্রশাসন তুমি জানো? সব কিছু যার যার ইচ্ছা মতো করে দিচ্ছে। আর কলকাতা কর্পোরেশন, পুলিশ, ফায়ার ব্রিগেড এফআইআর করলে নোটিশ দিলেও ব্যবস্থা হচ্ছে না। আমরা তো চাই না যে সবাই অ্যারেস্ট হোক, আমরা চাই অল্টারনেটিভ অ্যাকশন করুক, প্ল্যানটা তৈরি করুক মানুষের জীবন বাঁচানোর। শুধু ব্যবসা আর টাকা, মানুষের একটা মানুষের জীবন গেলে আমি ছাড়বো না। দীঘা থেকে সরাসরি যেখানে অগ্নিকাণ্ডে সেই মেচুয়া বাজারের যে হোটেল, সেখানে পৌঁছে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে সরাসরি 24 নম্বর পার্ক স্ট্রিটে আসেননি। তার কাছে একটি কোনো সূত্র মারফত খবর এসেছিল কয়েকদিন আগে যে এখানে একটি রেস্তোরাঁয় বিপুল পরিমাণে ছাদে এরকম সিলিন্ডার জমা করা রয়েছে। আর সেটা খবর পেয়ে মুখ্যমন্ত্রী আজকে মন্ত্রী সুজিত বসু, অর্থাৎ দমকল মন্ত্রী সুজিত বসু, ডিজি ফায়ার রণবীর কুমার, কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা থেকে শুরু করে শশী পাজা এবং ফিরহাদ হাকিমকে নিয়ে এখানে চলে আসেন। সঙ্গে ছিলেন পুরো কমিশনারও, এবং শাটার তুলে তিনি পরপর আমাদেরকে সংবাদ মাধ্যমের সামনে দেখান যে কিভাবে দায়ী করা রয়েছে এইভাবে সিলিন্ডার, যেগুলোতে কোনোভাবে সামান্যভাবে যদি কোনোভাবে শর্ট সার্কিট হয় বা আগুন লাগে তাহলে পুরো বিস্ফোরণে পুরো জায়গাটা উড়ে যেতে পারে। এবং বলেন এই ধরনের রেস্তোরাঁগুলো চিহ্নিত করতে হবে যেখানে বিপুল পরিমাণে গ্যাস সিলিন্ডার মজুদ রাখা রয়েছে, কারণ কোনো প্রাণহানি হলে কিন্তু তিনি আর বরদাস্ত করবেন না, কাউকে ছাড়বেন না, এমনটাও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে জানিয়ে দিয়ে গেছেন। এবং তারপরতেই আমরা দেখতে পাচ্ছি যে মুখ্যমন্ত্রীর নির্দেশে ডিজি ফায়ার, কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা, শশী পাজা, ফিরহাদ হাকিম, সুজিত বসু সকলে মিলে এখানে বৈঠকে বসেছেন। এবং বৈঠক শেষে তারা নির্ণয় করবেন যে কোনভাবে তারা এই রেস্তোরাঁগুলোতে পরিদর্শন করবেন বা মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলে গিয়েছেন সেগুলো বাস্তবায়ন করবেন। ক্যামেরায় কল্যাণ মন্ডলের সাথে দীক্ষা ভুইয়া, TV9 বাংলা, কলকাতা। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সারপ্রাইজ ভিজিটের উৎস কোথায়? মানে ওই যে মেছুয়া বাজারে যে হোটেলে 15 জনের প্রাণ গেল, সেই ঘটনায় কিন্তু ইতিমধ্যেই যা খবর পাওয়া যাচ্ছে হোটেল মালিক এবং হোটেলের ম্যানেজারকে গ্রেপ্তার করা হয়েছে। 8ই মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং সেখানে কোনো রকম নিয়ম মানা হয়নি। অনিচ্ছাকৃত খুনের ধারাতে মামলা রুজু করে পুলিশ। হোটেলের বিরুদ্ধে বেআইনিভাবে পানশালা তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠছে। জানলা দরজা বন্ধ করে ইটের গাঁথনি দেওয়া হয়েছে। হোটেলে অগ্নি নির্বাপন ব্যবস্থা একদমই ঠিকঠাক ছিল না। এমার্জেন্সি দরজার পিছনে ডাই করে রাখা ছিল। নির্মাণ সামগ্রী সিঁড়ি দিয়ে নামতে না পারে ধোঁয়ায় দম বন্ধ হয়ে মৃত্যু হয়েছে অনেকের, যে কারণে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু হলো। যেটা ঘটনা হয়েছে তার জন্যে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আর অনেক কিছু না জানি যিনি মালিক ছিলেন তিনি করছিলেন। ফার্স্ট ফ্লোরে একটা ডান্স ফ্লোর তৈরি করছিলেন, তার অনুমতি আছে কি না আছে এগুলো আমাদের দেখতে হবে। 2022-এর পর থেকে এরা কোনো আমাদের সঙ্গে যোগাযোগ কিছু করেনি। তা আমরা দেখব এইগুলো, যদি এগুলো সঠিক হয়। ফায়ারের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে, মালিক অ্যারেস্ট হয়েছে, ম্যানেজার অ্যারেস্ট হয়েছে, ছাড় কেউ পাবে না। এখানে যেটা মারা গেছে ধোঁয়াতেই মারা গেছে, আগুনে কেউ মারা যায়। আর এত হিটেড ছিল লোক বেরোতে পারে। অনেকগুলো ক্ষেত্রে আমরা নির্দেশও দিয়েছি, কিন্তু অনেক সময় অনেকে এগুলোকে মানছে না। তা আমরা ঠিকই করেছি, যারা মানবে না তাদের এগেনস্টে আইনের যা ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে। আর আমরা দরকার হলে কিছু জায়গা বন্ধও করে দেবো।